দরজায় প্রবল কড়াঘাতে চোখ খোলে জারুল। পিটপিট করে তাকিয়ে হাত দিয়ে ফোন খুঁজে ফোনের সময় থেকে দুই ভ্রু আড়াআড়ি করে। সবে আজান দিয়েছে। এখন আবার কে? জারুল ফের বিছানায় গা এলিয়ে দেয়। কিন্তু দরজার অপর পাশ থেকে কড়াঘাতের শব্দ যাচ্ছে না। একের পর এক ধামধুম শব্দে মুখ দিয়ে সূচক শব্দ করে বিছানা থেকে উঠে ঢুলতে ঢুলতে মৃদু পায়ে দরজার কাছে যায়। দরজায় ডোর ভিউয়ারে চোখ রাখতেই ধরফরিয়ে উঠে বক্ষ যুগল। চোখ দুটো হাত দিয়ে পরিষ্কার করে আবারও ডোর ভিউয়ারে চোখ রাখে। না, সে ঠিকই দেখছে। জিসা। আর তার সাথে অচেনা একটা ছেলে। জারুল কিছু সময় দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। তার মনে পড়ে গেল ঠিক 6 বছর আগের কথা, ঠিক এই সময়ের তার বাবাকে মেরেছে তারই সামনে। আর আজ ঠিক এই সময়ে অপরিচিত একজনকে নিয়ে আসছে। এর মধ্যে নিশ্চিত কোনো রহস্য আছে। জারুল দাঁত দিয়ে হাতের নখ খুঁটতে খুঁটতে চিন্তায় দরজার সামনে বসে পড়ল। অপর পাশ থেকে এখন দরজায় থাপড়ানোর সাথে সাথে ধাক্কাচ্ছে। কি করি এখন? দিগন্তে কে জানালে সমস্যা বাড়বে, বয় কমবে না। জারুল কয়েক মিনিট ভেবে উঠে দাঁড়ায়। বড় পা ফেলে রান্নাঘর থেকে সবজি কাটার দা নিয়ে আসে। দাও হাতে নিয়ে আবারও দরজার সামনে আসে। বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করে এক হাত পিছনে রেখে দরজা খোলে। দরজার অপর পাশ থেকে জিসা বিশ্ব জয় করা একটা হাসির উপহার দেয়। দুই হাত বুকের সাথে বেঁধে একটু ঝুঁকে বলে, ভেবেছিলাম ভয়ে দরজা খুলবি না। তোর সাহস আছে মাইরি। জারুল একটা বাঁকা হাসি উপহার দেয়। ঠোঁট বাঁকিয়েই বলে, নির্লজ্জ দেখছি, কিন্তু তোর মতো নির্লজ্জ আমি বাপের জীবনে দেখি নাই। কালকের থাপ্পড়টা গালে এখনও জ্বলজ্বল করছে, আর তুই ফের থাপ্পড় খেতে চলে আসলি। জারুলের কথায় জিসার হাত আপনা-আপনি চলে যায় গালে। গালটা ঘষে দাঁতে দাঁত চেপে বলে, সেই প্রতিশোধ নিতেই আমার ভাইকে নিয়ে আসছি। জানে মারব না, জাস্ট তোর এই পৃথিবীতে থাকার অধিকারই কেড়ে নিব। জারুল নির্লিপ্তভাবেই বলে, এত কাহিনী করছিস কেন? যা চেয়েছিলি তা দিয়ে দিয়েছি, তাও আমার পিছনে পড়ে আছিস কেন? আর কি চাই? খানদের সকল প্রপার্টি। আর তার একমাত্র উত্তরাধিকার দিগন্ত খানকে। কিন্তু ও তুই থাকলে দিগন্ত আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। তাই তোকেই আগে সরাতে হবে, যেন তুই না মরিস আর দিগন্ত তোকে না দেখতে পারে। জারুল ঠোঁটে ঠোঁট চেপে ধরে। পাশের ছেলেটা নির্বাক তাকিয়ে আছে। দুইজনের ঝগড়া খুব উপভোগ করলেও জারুলকে তার মনে ধরেছে। মারাত্মক সুন্দরী আর মাথা নষ্ট করা তেজ। জারুল ছেলেটার চাহনি আর চোখে একবার পরখ করে। আবারও জিসার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তোর স্বার্থ বুঝলাম, কিন্তু তোর পিছনে থেকে যে কলকাঠি নাড়ছে তার স্বার্থটা ঠিক বুঝতে পারলাম না। সময় হলেই বুঝবি। এই রাকিব, এই সুন্দরী আজকের জন্য তোমার। কথাটা বলে হাই তুলার মতো অভিনয় করে জিসা। পাশ থেকে রাকিব একটু একটু করে দরজা থেকে ভিতরে পা রাখে। রাকিবের তাকানো আর জিসার মুখের হাসি দেখে মৃদু কাঁপছে জারুলের শরীর। বা হাতটা অনবরত কাঁপছে। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। নিজের কাঁপা শরীরটাকে তুয়াক্কা না করে চোখ দুইটা বন্ধ করে লম্বা শ্বাস ফেলে ততক্ষণে ছেলেটা তার হাত ধরে ফেলেছে। জারুল চোখ দুইটা খোলে। বিসমিল্লাহির বলে হাতের ধারালো দা দিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে ছেলেটার হাতে কোপ মারে। মুহূর্তেই কাটা স্থান থেকে ফিকনি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ছেলেটা নিজের মনপ্রাণ দিয়ে চিৎকার করে বসে। জিসা ততক্ষণে বড় পা ফেলে দাঁতে দাঁত চেপে ধরে জারুল এর কাছে একে ধরতে গেলে। জারুল পাশ কাটিয়ে দা জিসার গলা বরাবর ধরে দাঁতে দাঁত চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, আগের জারুল ভেবে থাকলে ভুল করবি। 6 বছর আগে এত কিছু করতে পারছিস শুধু আমি প্রেগন্যান্ট ছিলাম বিধায়। এখন আমার মেয়ের গায়ে হাত দিবস দেখা টুকরো টুকরো করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব। জিসার গলার সাথে ধারালো দা লেগে তাকায়। ভয়ে জড়সড় হয়ে আছে, শরীর পুরোটা অবশ হয়ে পড়েছে। মাথা থেকে পা পর্যন্ত ঝিনঝিন করছে, তার সাথে পা দুটো যেন দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছে। জিসা শুকনো গলায় ঢোক দিলে ছেলেটাকে ইশারা করতেই ছেলেটা তার হাত দিয়ে চুল ধরতে গেলেই জারুল জিসাকে ঘুরিয়ে গলায় দা চালানোর মতো করেই ধরে বলে, ভালোই বেরিয়ে যা, নয়তো তোর আম্মাজান থুক্কু তোর পাতানো বোন জীবিত বেরোতে পারবে না। জিসা ও ভয়ে অস্পষ্ট স্বরে বলে, চোচল জয়া। ছেলেটা আর দাঁড়ায় না। কাটা হাত চেপে ধরে বেরিয়ে যায়। জারুল আগের ন্যায় দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে ধরে বলে, তোর পিছনে খান বাড়ির আর কে আছে বল? জিসা অস্পষ্ট স্বরে বলে, ববলছি নামা। দা নামা।
এভাবেই বল। জিসা পর পর কয়েকবার শুকনো ঢোক গিলে ঢেলে পড়ে নিচে। জারুল ভ্রু কুঁচকে পায়ে লাথি দেয়। চিবিও চিবিও বলে, এই উঠে। অভিনয় করে লাভ নাই মাম্মা। বাকি কথা বলার আগেই পিছন থেকে মেয়ের ডাকে তড়িঘড়ি করে হাতের দাঁটা পিছনে লুকিয়ে ফেলে। দিয়া দৌড়ে জারুল এর কোমর জড়িয়ে ধরে নিচে পড়ে থাকা জিসার দিকে আঙ্গুল তাক করে বলে, পড়ে গেছে কিভাবে? দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। দিয়া আবারও দৌড়ে রান্নাঘরে চলে গেলে জারুল হাঁটু গেড়ে বসে শ্বাস চেক দেয়া। কয়েকবার ডেকেও সারা শব্দ না পেলে টেনে দরজার বাহিরে নিয়ে এসে দরজা লাগিয়ে ফেলে। দিয়া পানির গ্লাস হাতে নিয়ে দৌড়ে এসে জিসাকে না ফোলা ফোলা ঠোঁট দুটো আরেকটু ফুলিয়ে বলে, কই গেছে? জারুল হাঁটু মুড়ে বসে পড়ে মেয়ের সামনে। দুই গালে হাত দিয়ে চমকে উঠে। শরীরের তাপমাত্রা অনেক, জ্বরে গা পুড়ে যাচ্ছে। জারুল মেয়ের গালে শব্দ করে চুমু খেয়ে আদুরি গলায় বলে, চলে গেছে আম্মু। তোমার গায়ে তো অনেক জ্বর, এই জ্বর নিয়ে নেমেছ কেন? পাপা যাবো। মেয়ে কথা শুনে লম্বা একটা শ্বাস ফেলে জারুল। মেয়েকে বুঝিয়েও আবারও বিছানায় শুয়ে দিয়ে দরজা খুলে দেখে জিসা আছে না গেছে। নাই। কি ড্রামাবাজ! তোর কপাল ভালো, মেয়ে না উঠলে তোর কপালে দুঃখ ছিল গো। একা একা বলতে বলতে চলে যায় বিছানায়। সকাল গড়িয়ে দুপুর নেমেছে ধরণী জুড়ে। দিগন্ত গড়ানোর সাথে সাথে দিয়ার শরীরের তাপমাত্রা বেড়েই চলেছে। কয়েকবার নাপা সিরাপ খাওয়াতে গিয়েও ব্যর্থ হয় জারুল। মেয়ের স্পষ্ট কথা, পাপা না আসলে খাবে না। জারুল তো ভীষণ অবাক হল, একদিনের দেখায় বাপের প্রতি এত টান কাজ করছে মেয়ের। রক্তের টান, বড় টান ভেবেই ভিতর থেকে লম্বা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেয়ের পেছন ভাতের প্লেট নিয়ে দৌড়াতে দৌড়াতে মোলায়েম কণ্ঠে উচ্চ গলায় বলে, তুমি খেয়ে ওষুধ খেলে পাপা আসবে। আমি কল দিব। না খেলে আসতে বারণ করে দিব। দৌড় থামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় দিয়া। ফোলা ঠোঁট দুটো গোল করে মাকে কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বেজে উঠল। ছোট ছোট দুটো হাত দিয়ে লাফিয়ে উঠে, ইয়েহো, পাপা এসেছে। জারুল ভ্রু কুঁচকে ফেলল, সকালের কাহিনী মনে পড়তেই কলিজা কেঁপে উঠল। জারুল মৃদু পায়ে এগিয়ে ডোর ভিউয়ার চোখ রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দিগন্ত দাঁড়িয়ে আছে। জারুল ভারী মুখে দরজা খুলে দেয়। দিগন্ত দুই হাতে দুটো দুটো চারটে কাগজের বড় শপিং ব্যাগ নিয়ে হাজির হয়। দিয়া বাবাকে দেখে উৎফুল্লে দিগন্তের দুই হাঁটু জড়িয়ে ধরে। দিগন্ত ব্যাগ চারটে ফ্লোরে রেখে মেয়েকে কোলে নেয়, হাসি হাসি মুখটা নিমিষেই আধার নেমে আসে। ডান হাতটা উল্টেপাল্টে কপাল চেক করে মলিন মুখে আদুরে গলায় বলে, আম্মাজান, আপনার শরীরে তো জ্বর। ওষুধ খেয়েছেন? না, সকাল থেকে কিছু খাইনি। আমি বুঝতে পারছি না এই শরীর নিয়ে কিভাবে এত লাফাচ্ছে। পাশ থেকে জারুল বলে উঠে কথাখানা। দিগন্ত বিরক্ত মুখে তাকা জারুলের পানে, কিন্তু মুখ ফোটে কিছু বলেনি। দিয়া বাবার কাঁধে মুখ এলিয়ে দেয়। দিগন্ত মেয়েকে জড়িয়ে বেডরুমে প্রবেশ করে সালমা বেগমকে সালাম দেয়। মেয়েকে নিয়ে প্লাস্টিকের চেহারে বসে আগের ন্যায় বলে, তোমার জন্য প্রিন্সেস ড্রেস এনেছি। খেয়ে ওষুধ খেয়ে পাপার মতো স্ট্রং হলে ঘুরতে নিয়ে যাব। মাম্মাও সটম। মেয়ের কথায় হেসে ফেলে দিগন্ত। নিজের হাঁটুতে বসিয়ে খাইয়ে ওষুধ খাইয়ে দেয়া। দিয়ার ছোট্ট ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় দিগন্তের কোলে। দিগন্ত পরম আদরে মেয়েকে জড়িয়ে নেয়া। ঘুমিয়ে পড়েছে। জারুল দিগন্তের ইশারায় বাহিরে আসতে বললে সোজা চলে আসে। ভ্রু দুটো আডাআডি করে বলে, মেয়ে কি ভাই বোন আনার বায়ন ধরেছে? দিগন্তের কথায় দাঁতে দাঁত চেপে ধরে জারুল চিবিয়ে চিবিয়ে বলে, আগের মতোই নির্লজ্জ আছেন দেখছি। আপনার ফিয়ন্স জিস খান এসেছিল সকালে। জিসার কথা শুনে দিগন্ত ভ্রু দুটো কুঁচকে ফেলে। শক্তপোক হৃদপিণ্ডে হালকা ধাক্কা কাজ করে জারুল এর কথাটায়। জারুল সকালের সকল কাহিনী বলে থামে। মুহূর্তেই দিগন্ত শক্ত করে ফেলে মুখটা। দাঁতে দাঁত চেপে ধরে। রাগের তোপে হাতের পেশিগুলো ফুলে উঠেছে, কপালের সূক্ষ্ম রগগুলোও ফুলে উঠেছে। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, আমি ওকে জিন্দা কবর দিয়ে ফেলতে চেয়েছিলাম, শুধু তোমার জন্য এইখানে আসার সাহস পেল। এর পিছনে যে আছে তাকে বের করতে হবে। আজ জিসাকে মারবেন, কাল নতুন আরেকজনকে লাগিয়ে দিবে। তাই বলছি, কোম্পানির সকল টাকা পয়সা সরিয়ে দেউলিয়া করে দেন, সকল রহস্য আপনা আপনি বেরিয়ে আসবে। এত বড় কোম্পানি দেউলিয়া করতে একটু সময় লাগবে।
জারুল ঠোঁটে ঠোঁট চেপে ধরে নিঃশ্বাস ফেলে বলে, লাগুক, সমস্যা নেই। আপনি এখানে আসেন এইটা কেউ দেখেছে? দিগন্ত উপর নিচ মাথা নাড়িয়ে দা বুঝিয়ে গম্ভীর মুখে বলে, এই বাসা চেঞ্জ করো। আমি আমার মেয়ের লাইফ নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। প্রয়োজনে আমি গার্ড রেখে দিব। জারুল আর কিছু বলে না। শান্ত চোখে তাকিয়ে রয় দিগন্তের রাগান্বিত মুখের দিকে, যে এই মুহূর্তে ঠোঁটে ঠোঁট চেপে গভীর মনোযোগ দিয়ে মেয়ের জামা কাপড়গুলো ব্যাগ থেকে বের করছে। নাও, তৈরি হয়ে আসো। কোথায়ও থেকে ঘুরে আসি। জারুল আর দ্বিধা করতে পারে না। এত চিন্তা ঝামেলার মধ্যে নিজেকে একটু সময় দেওয়া উচিত, মন মাইন্ড ফ্রেশ থাকে। জারুল আর দাঁড়ায় না। দিগন্তের হাত থেকে শপিংটা নিয়ে চলে যায়। রাগে হাঁসফাঁস করছে জিসা। গলায় খিজের দাগ বসে গেছে। তার সামনে পায়ের উপর পা তুলে রাজকীয় ভঙ্গিতে বসে আছে জহুরা, গজভদ্র মহিলার চোখে মুখে খেলা করছে গভীর এক রহস্যের খেলা। জিসা কাদো কাদো করে বলে, নানুমনি, ওই বজ্জত জারুলকে তুমি বারে বারে ছেড়ে দিবে? দেখো আমার ফর্সা মসৃণ গলাটায় কি করেছে। তুমি আর যাবে না জিসা। বিড়াল থেকে বাঘের রূপ ধারণ করেছে। ওর ওই রূপ আমি বনের হিংস্র পশু দিয়ে নকশা করে দিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। জিসাও কান্নার মাঝেও হেসে ফেলে। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে ধরণী জুড়ে। সূর্যের তেজটা এখন আর নেই। আকাশের বুক থেকে আগুনের আঁচটা সরে গিয়ে এখন নেমেছে একরাশ কোমলতা। আকাশটা এখন আর ধবধবে নীল না। তাতে মিশে গেছে কমলার আভা, সোনালি রোদের ছাটা। তার সাথে তাল মিলিয়ে হালকা শান্ত বাতাস বইছে। এই বৈশাখ মাসের সারাদিনের খা খা গরমে এই বাতাসটা মন্দ লাগছে না। গায়ে লাগতেই প্রাণ জুড়ায়। কিন্তু বিকেলের এই মনোরম দৃশ্য আর মন মাতানো বাতাসের ছোঁয়া, ইট পাথরে গড়ে তোলা বট দালানে বসে পাওয়া সম্ভব নয়। এটাকে উপভোগ করতে নিজেকে ঘুরাতে হবে, সময় দিতে হবে। দিগন্ত নিজের পাশাপাশি মেয়ে আর বুকেও নিয়ে বেরিয়েছে এই শান্ত, উষ্ণ আর রঙিন পরিবেশে। মেয়েকে নিয়ে প্রথমেই চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির পশু দেখিয়ে আনল, তারপর মেয়েকে নিয়ে এগোল ঢাকা শিশু পার্কে। মেয়েকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করল সে। মেয়েও বাবার সঙ্গ পেয়ে আজ মহা খুশি, উপচে পড়া ফোকলা গালের খিলখিল করা হাসি যেন সরতে নারাজ। তার সাথে তাল মিলিয়ে দিগন্ত হাসছে। দোলনায় দুলছে দুজন আর খিলখিল করে হাসছে। বাবা মেয়ের এই আনন্দ দূর থেকে ছলছল চোখে দেখছে জারুল। দুর্দিনের পর সুদিনের মুখ কিছুটা দেখা পেয়েছে মা মেয়ে। আজকের এই দিনটার কথা সে দুঃস্বপ্নের ভাবত না। দিগন্তের সাথে আবারও এক হওয়ার কথা সে নিজের কল্পনাতেও আনত না। মানুষ যা না ভাবে ঠিক তাই হয়। জারুল বেঞ্চেতে বসে বাবা মেয়ের উপচে পড়া খুশি দেখছে। ঢাকা শিশু পার্ক ঘুরে তারা তিনজন এগোল চন্দ্রিমা উদ্যানে। দিয়া ছোট ছোট পায়ে দৌড়ে চলে যায় দূরে বসে থাকা কয়েকটা বাচ্চার দিকে। তারা একসাথে দৌড়াদৌড়ি খেলতে ব্যস্ত হয়ে পড়ে। দিগন্ত জারুলকে নিয়ে কৃষ্ণচূড়া গাছেরা ছায়ে বসে দুজন। জারুল দিগন্তের হালচে ফর্সা মুখটার দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে মাথাটা নামিয়ে নিম্ন স্বরে বলল, আচ্ছা, 6 বছর আগে তো আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, আজ ঠিক 6 বছর পর তুমি সেই আগের ন্যায় আমাকে ভালোবাসো কেন? দিগন্ত নদীর শান্ত পানির দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে কুচকানো ভ্রু দুটো শিথিল করে সাধারণভাবেই বলে, ভালোবাসার সঠিক কোনো বর্ণনা বা ব্যাখ্যা হয় না। ভালোবাসার শব্দটা খুবই অদ্ভুত, তার থেকে বড় অদ্ভুত শব্দটা হলো মায়া। এই দুটো শব্দের উপরে পৃথিবীর সব শব্দ ফিকে। ভালোবাসাতে কোনো কারণ লাগে না ডিয়ার। এই 6 বছরে কখনো আমাকে ঘৃণা করনি? দিগন্ত ঘাট ঘুরিয়ে তাকায় জারুল এর লালচে চোখের দিকে। সেও ঠিক আগের ন্যায় গম্ভীর গলায় একই প্রশ্ন ছুড়ে দেয়া। তুমি ঘৃণা করে ছেড়েছিলে? পাগল, আমি ছাড়তে বাধ্য হয়েছি। ঘৃণা করলে তোমার মেয়েকে জন্ম দিতাম না। একা একা সিঙ্গেল মাদার হয়ে সমাজের মানুষের কটূক্তিমূলক কথা শুনতাম না। তার কথায় দিগন্ত খানিকটা হাসে। জারুল এর হলদেটে ফর্সা মুখটার দিকে তাকায়। যার চোখে মুখে সরলতার খেলা করছে। কথাগুলোও খুবই সরলভাবেই বলেছে। দিগন্ত চোখ ঘুরিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলে, ঘৃণা শব্দটা বড়ই অদ্ভুত, জারতার উপর আসে না। আপন মানুষজনের ওপর আসে না। তোমাকে যদি ঘৃণায় করি তাহলে ভালোবাসলাম কই? ভালোবাসা শুধু ভালোবাসতে জানে, তার কাছে ঘৃণা, ভুলে যাওয়া এইগুলো বা সম্পর্ক ছিন্ন করা এগুলো তুচ্ছ। ঘৃণা থেকে ভালোবাসার রূপ নিলেও ভালোবাসার মানুষকে ঘৃণা করা যায় না। প্রিয় জারুল ফুল। দিগন্তের কথায় জারুল খানিকটা অবাক হল বইকি। একটা মানুষ এত উন্মাদের মতো ভালোবাসতে পারে।
আর সেই উন্মাদনাটা শুধু তার বেলায় প্রযোজ্য, কথাটা ভাবতেই শরীরে এক ধরনের ভালো লাগার শিহরণ বয়ে যায়। হালকা হেসে দূরে মেয়ের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে প্রতারণা করার পরও তুমি সবকিছু এত সহজে মেনে নিলে কেন? ভালোবাসি তাই। যেদিন হাসপাতাল জানতে পারি আমার সুন্দর একটা পরিবার আছে, নিজের অংশ আছে, সেই দিনেই 6 বছরের সকল দুঃখ কষ্ট ভুলে যায়। একটা কথা কি জানো, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা প্রিয় মানুষ হারিয়ে আজ রাস্তার পাগল। কিন্তু সে যার জন্য পাগল হলো অপর পাশ থেকে ঠিক সেই মানুষটাই আরেকজনের সাথে সুখে শান্তিতে সংসার করছে। কিন্তু আমাদেরকে দেখো, তুমি বাধ্য হয়ে ছেড়ে ভালো ছিলে না, আর আমি তো বলির পাঠা হলাম। তুমি খুবই বোকা জারুল ফুল। দুইজন দুই জায়গা থেকে জিনটাকে নরকে ঠেলে দিয়েছি। বোকা কথাটা শুনে জারুল খুব অবাক হল। চক্ষু দুইটা চরকগাছ। আমি বোকা? আমার অবর্তমানে আমার সন্তান জন্ম দিয়েছ, এখনও আমার জন্য লড়ে যাচ্ছ, তাহলে সেটাকে বোকামি বলে না? জারুল মাথাটা নয়ে ফেলে। তলপেটের সহস্রাধিক প্রজাপতির ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে। পায়ের পাতাও কেন জানি শিরশির করছে। এইটা লজ্জা নাকি অতিরিক্ত ভালোবাসার কথা শোনায় সেইটা অন্তাজ করতে পারেনি জারুল। সে চুপচাপ মাথা নয়ে বসে আছে। দিগন্ত আরেকটু চেপে বসে জারুলের সাথে। জারুলের কাচুমাচু করা হাত নিজের শক্তপোক্ত খসখসে হাতের ভাঁজে রাখে। জারুল পেঁচানো লতাপাতার ন্যায় বেঁকে যাচ্ছে যেন তার শরীর। অবশ হয়ে ঠান্ডা পানি ন্যায় শান্ত শরীরটাই শিরশির শিহরণ খেলা করতে শুরু করে দেয়। দিগন্ত জারুল এর অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে বলে, বিসমিল্লাহি। জীবনের প্রথমবার কোনো মেয়ে লোকের গায়ে হাত দিলাম। জারুল ভ্রু দুইটা আড়াআড়ি করে একইভাবেই প্রত্যুত্তর করে, এক বাচ্চার বাপ তো না ছুঁয়ে হয়ে পড়েছেন? জিভ থেকে খসে পড়া কথাটাতে নিজেই জিভ কেটে ধরে। মনে মনে কয়েক গা লাগিয়ে দেয় জারুল। জারুলের কথায় দিগন্ত একটু জোরেই বলে, আস্তাগফিরুল্লাহ। জারুল আর কথা বাড়ায় না। দিগন্ত আবারও নদীর শান্ত পানির দিকে শান্ত চোখে তাকিয়ে শান্ত গলায় বলে, আমি ঠিক এখনো বুঝতে পারলাম না আমাদেরকে আলাদা করে লাভটা কি হল? ক্ষতি করে কতটুকু সুন্নাত অর্জন করল? পাইনি কিন্তু পাবে। দিগন্ত ভ্রু কুঁচকে তাকিয়ে জারুলকে বলে, কি হয়েছিল যে তোমার বাবাকে জিসা মেরেছে এবং তুমি আমাকে ডিভোর্স লেটার পর্যন্ত দিয়েছিলে? জারুল দিগন্তের কাঁধে মাথাটা এলিয়ে মোলায়েম কণ্ঠে বলে, ভালো মুডটা নষ্ট করতে চাচ্ছ? শুধু একটা কথা জেনে রাখো, জিসা মারেনি। অন্য কেউ মেরেছে। খুবই রহস্যময় সত্য লুকিয়ে আছে। তুমি আজ থেকে আমার বনানীর বাসায় থাকবে। জারুল কথাটা শুনে একটু একটু করে দিগন্ত তাকে তার সাথে আবারও আগের ন্যায় জড়িয়ে ফেলেছে। জারুলের খুব করে লোভ হল দিগন্তের সাথে থাকতে, কিন্তু মেয়ের কথা চিন্তা করে নিজের ইচ্ছাটা মাটি চাপা দিয়ে দিল। পাক্কা 2 ঘণ্টা সময় কাটাল দিগন্ত আর জারুল। চন্দ্রিমা উদ্যানের বর গাছের নিচে বসে মনের সকল কথা আদা প্রদান করে উঠে দাঁড়াল দিগন্ত। মৃদু পায়ে মেয়ের দিকে হেঁটে গেল, যে এই মুহূর্তে বসে অন্য বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত। মেয়েটা তার বর বাচ্চার মতো দায়িত্ব পালন করেছে। অনেকক্ষণ সময় দিয়েছে মা বাবাকে কথা বলার। দিগন্ত মেয়ের পাশে বসে নিম্নকণ্ঠে আদর মাখা গলায় বলে, বাসায় যাবে না পাপা? সন্ধ্যা হয়ে এল তো। ছোট দিয়া বর বর গোল গোল চোখে তাকিয়ে আবদার স্বরূপে বলে, তুমি আমাদের সাথে থাকবে? তোমার মা যদি রাখে। ছোট দিয়া খুব করে খুশি হল। সে বাবামার মাঝখানে ঘুমোবে। দিয়া হাততালি দিয়ে উঠে দাঁড়িয়ে বাবার কোলে উঠে পড়ে। সারাদিন ঘোরাঘুরিকে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিল 3 জন। মাগরিবের নামাজের পর জহুরা বেগম তজবি গুনতে গুনতে হোল রুমে পা রাখে। তার সাথে এগিয়ে আসছে জিসা। 2 জন নীরব শান্ত মুখে হোলরুমের সাদা সোফায় পায়ের উপর পা তুলে বসে। জিসা কিছু সময় পর হাঁক ছেড়ে ডাকতে শুরু করল। তার মোটা কর্কশ গলার শব্দে এগিয়ে এল নাসিমা, তার পিছন পিছন এগিয়ে এল নাসির উদ্দিন খান, দিনা এবং বাড়ির সকল ছেলে মেয়ে। নাসির উদ্দিন খান মায়ের পাশে বসতে বসতে বলেন, কোনো বিশেষ কারণ আছে? জাহুরা তজবি গুনতে গুনতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। জিসা মাথা নিচু করে মুচকি হাসছে। নাসিমা মেয়ের পাশে বসে চোখে মুখে কৌতূহল খেলা করছে। দিনা ও শাশুড়ির পাশে বসে। জহুরা হাতের তজবি সামনের টেবিলের উপর রেখে ছেলে মেয়েদের দিকে এক পলক চোখ ঘুরিয়ে নাতি নাতনিদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, জিসা বাদ দিয়ে ছোটরা যাও। জিভ থেকে বেরোনোর আগেই সবাই স্থান ত্যাগ করে।
জহুরা এইবার গলা খাকারি দিয়ে বলল, যার জন্য তোমাদের এত জরুরি তলব করা। কিছুক্ষণ নীরব থেকে বলল, আগামী শুক্রবার জিশা আর দিগন্তের বিয়ে। সময় হাতে 6 দিন, 6 দিন, এই 6 দিনে সব কিছু অ্যারেঞ্জ করবে। সবাই তাজ্জব বনে গেল। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। দিনা মাথাটা নিচু করল। তিনি নিতান্তই ভদ্রশব্দ এবং শান্ত মেজাজের মানুষ। ৩১ বছরের সংসারে কখনো শাশুড়ির দিকে চোখ রেখে কথা বলতে পারেনি। আজও পারল না। মাথাটা নিচু করে গলার স্বর নামিয়ে বলল, দিগন্তকে জানালে ভালো হতো না মা। জিভ থেকে খসে পড়া কথায় তরক করে চোখ খুল জহুরা। পাশ ফিরে তাকিয়ে চিবিয়ে বলল, আমি যা বলেছি তা করো। কি করতে হবে আমাকে শিখাতে হবে না। দিনা আর কথা বলেনি। মনের ভিতর এক সূক্ষ্ম ভয় বাসা বাঁধছে। তিনি চুপচাপ রান্নাঘরের দিকে পা বাড়াল। তার যাওয়ার দিকে তাকিয়ে সকলকে গম্ভীর মুখে বলল, তোমরা যেতে পারো। এক এক করে সবাই উঠে গেলেও জিসা নিজের জায়গায় ঠায় বসে রইল। বিয়ের কথা ভাবতেই কেমন লজ্জায় নেতিয়ে পড়ছে বারবার। জহুরার দাঁতে খটমট করে চিবিয়ে বলা কথায় ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। জহুরা তার দিকে এক পলক তাকিয়ে চিবিয়ে বলল, সাপের 5 পা দেখে ফেলেছে। গল্পের নাম প্রিয়জারুল ফুল। কলমেসা দিয়া সাধু। পর্ব 4।